আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। সবাই কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করে জানান তো। নাজমুল ইসলাম, শাবনুর আক্তার, একটু কমেন্ট করে জানান তো সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমি ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, আমি আসলে ভীষণ অসুস্থ। হ্যাঁ, ঠান্ডা, জ্বর, কাশি, একদম অবস্থা খারাপ। তবুও আসলে এই ঘনজ্যামিতির উপর একটা ক্লাস নিলে ঘনকার আয়তাকার ঘনবস্তুটা শেষ হয় বলে আজকে লাইভে আসছি। হ্যাঁ, কিছু মনে করবেন না, খুবই অবস্থা খারাপ আমার। সবকিছু ক্লিয়ার আছে? শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? একদম অবস্থা খারাপ। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। দেখেন, আমরা গত ক্লাসে, লাস্ট ক্লাসে আমি কত পর্যন্ত করাইছিলাম? আমার যতদূর মনে পড়ে লাস্ট ক্লাসে আমি 26 পর্যন্ত করাইছিলাম এবং 27, 28 বাদ রাখছিলাম। পরবর্তীতে আরো দুইটা করাইছিলাম। আমি 27 থেকে করাচ্ছি আজকে। হ্যাঁ, দেখেন 27 নাম্বার কোশ্চেনে কি বলছে। ওয়ালাইকুম আসসালাম, এই তো আছি আলহামদুলিল্লাহ। দেখেন 27 নাম্বার কোশ্চেনে সবাই একটু মনোযোগ দেন। এখানে বলছে একটি আয়তাকার বাক্সের উচ্চতা। আয়তাকার বাক্স মানেই কিন্তু আয়তাকার ঘনবস্তু। দেখবেন যে আয়তাকার বাক্সগুলো কেমন, আয়তাকার ঘনবস্তুর মতো না? আমার কথা কি বুঝছেন? 6টা তল আছে। হ্যাঁ, তো একটি আয়তাকার বাক্স মানেই আয়তাকার ঘনবস্তু। ঠিক আছে, একটি আয়তাকার বাক্সের উচ্চতা, উচ্চতাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? উচ্চতাকে আমরা সি দ্বারা প্রকাশ করতাম। মনে করেন, উচ্চতাকে আমরা সি, দৈর্ঘ্যকে এ, প্রস্থকে বি, উচ্চতাকে সি দ্বারা প্রকাশ করতাম। একটি আয়তাকার বাক্সের উচ্চতা এর দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের মানে কার? দৈর্ঘ্য মানে এর 2/3 মানে 2/3 গুণ। ঠিক আছে, ওকে। আবার বাক্সটির প্রস্থ, প্রস্থ মানে বি, প্রস্থ মানে কত? বি। প্রস্থ দৈর্ঘ্যের মানে এর 1/5 মানে 1/5 গুণ। ঠিক আছে, বলছে বাক্সটির প্রস্থ যদি 3 মিটার হয়, প্রস্থ মানে বি, বির মান দিয়ে আছে 3। হ্যাঁ, হলে বাক্সটির আয়তন কত ঘনমিটার? কি বের করতে বলছে আগে একটু বোঝার চেষ্টা করেন। আমাদের বের করতে বলছে বাক্সের আয়তন। সবাই একটু মনোযোগ দেন। আয়তাকার ঘনবাক্সের আয়তন। এখন আয়তাকার ঘনবাক্সের আয়তন কি হবে? আয়তন ভি ইকুয়াল টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে আমাকে যদি কোনোভাবে এই আয়তাকার ঘনবাক্সের আয়তন বের করতে হয়, তাহলে তার দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে। বাট এই কোশ্চেনে শুধু প্রস্থ বি এর মান দেওয়া আছে 3। খেয়াল করেন, বি ইকুয়াল টু 3 দেওয়া আছে, কিন্তু এই যে দৈর্ঘ্য, তারপর হচ্ছে উচ্চতা, এই দুইটা দেওয়া নাই। তার মানে আমাকে যেভাবেই হোক এই দৈর্ঘ্য আর উচ্চতাটা বের করতে হবে। ওই দৈর্ঘ্য আর উচ্চতা বের করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক দেওয়া আছে। সবাই একটু তাকান। যেমন বলে দিছে যে বাক্সের উচ্চতা মানে সি, দৈর্ঘ্যের মানে এ এর 2/3। তাহলে আমি যদি এই প্রথম লাইনটা, যে আয়তাকার ঘনবাক্সের উচ্চতা দৈর্ঘ্যের 2/3, উচ্চতা মানে সি। খেয়াল করেন প্লিজ, সি কার 2/3? এর। তার মানে এ ইন্টু 2/3। এই যে উচ্চতা দৈর্ঘ্যের 2/3। ক্লিয়ার বিষয়টা? আর একটা সম্পর্ক কি দিয়ে আছে? আবার বাক্সটির প্রস্থ, প্রস্থ মানে বি। খেয়াল করেন প্লিজ, প্রস্থ হচ্ছে বি। এটা কেমন? এটা হচ্ছে দৈর্ঘ্যের মানে কার? এর। এর কেমন? 1/5 মানে 1/5 গুণ। ঠিক আছে, এইবার এই দুইটা সম্পর্ক দেওয়া আছে। খেয়াল করেন প্লিজ, এই দুইটা থেকে আমাকে কোনো না কোনো ভাবে দৈর্ঘ্য উচ্চতা বের করে ফেলতে হবে। ঠিক আছে, তার মধ্যে প্রস্থের মান বি এর মান 3 কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। বাক্সটির প্রস্থ 3, তার মানে এই বি এর মান 3 এখানে আমি ব্যবহার করতে পারি। খেয়াল করেন, এই যে এখানে, তাহলে বি ইকুয়াল টু 3, এই যে বির পরিবর্তে 3 বসালাম, এ ইন্টু 1/5। এবার আড়াআড়ি গুণ করলে এই 5 এসে 3 এর সাথে গুণ হলে 3 5 15 ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ এর ভ্যালু বের হয়ে গেছে। খেয়াল করছেন? আরে হ্যাঁ, এটা কি আসলো? হ্যাঁ,
আচ্ছা, এর ভ্যালু চলে আসছে, a ইজ ইকুয়াল টু 15। এখন এই যে এর মানটা, এই এর মানটা যদি এখন এখানে বসাই দেই তাহলে কিন্তু সির মান চলে আসবে, খেয়াল করছেন? তাহলে আমি যদি এই লাইনটা থেকে আসি তাহলে c ইজ ইকুয়াল টু কি a ইন্টু 2/3। হ্যাঁ, তাহলে এর পরিবর্তে আমি বসাবো কত? এর পরিবর্তে বসাবো 15 ইন্টু 2/3। এই 3 দিয়ে 15 যাবে 5 বার, 5 আর 2 গুণ করলে 5 2 10, তাহলে c ইজ ইকুয়াল টু 10। তাহলে দেখেন আমরা কিন্তু বির মান দেওয়া ছিল, সেই বির মানকে ব্যবহার করে এর মান পাইছি, এই এর মানকে ব্যবহার করে সির মান পাইছি। এখন এই যে এবিসি পেয়ে গেছি, হ্যাঁ আরে এবিসি পেয়ে গেছি। এবার আয়তন মানে তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? তাহলে অতএব আয়তন, তাহলে অতএব আয়তন ভি ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য এ ইন্টু প্রস্থ বি ইন্টু সি। তাহলে এর মান কত বের হয়েছে খেয়াল করেন, এর মান বের হয়েছে 15, বির মান কত? বির মান তো 3 দেওয়া ছিল, আর সির মান বের হয়েছে কত? 10। দেখেন 3 দিয়ে 15কে গুণ করলে 3 15 45, তার পাশে যদি একটা শূন্য বসাই দিই 450, তাহলে উত্তর হচ্ছে 450। এই যে 450, বি নাম্বার অপশন রাইট। খুবই সিম্পল, শুধু মাথায় রাখতে হবে কি নির্ণয় করতে বলছে, আর ওই জিনিসটা বের করতে গেলে কি কি লাগে, যা যা লাগে সব কি দেওয়া আছে নাকি কিছু মিসিং আছে। যদি কিছু মিসিং থাকে তাহলে সেই মিসিং ডেটা বের করার জন্য কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে মিসিং ডেটাগুলো বের করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি শুরু করছি। হ্যাঁ, আন্না রয় আদাব, এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন না? 28 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনে একটা জায়গাতে মানুষ খুব ভুল করে, সবাই একটু তাকাবেন, এই জায়গাটা কারেকশন হওয়ার দরকার আছে, মানে আপনার যেন ভুল না হয়। আমি একটু বলে দিচ্ছি। একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, একটা বইও কিন্তু আয়তাকার ঘনবস্তু, বুঝছেন? বইও কিন্তু আয়তাকার ঘনবস্তু। হ্যাঁ, সরি, আমার আসলে সর্দি লাগছে এত বেগে যে একটার পর একটা বিপদ আমার, মানে মানে মনে হচ্ছে আমাকে পাগলের মতো দাবড়াই নিয়ে বেড়াচ্ছে বিপদে। এই বছর যা হইলো আমার সাথে, কি আর বলবো। একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কিন্তু এ। আমি আবার বলছি, বইও কিন্তু আয়তাকার ঘনবস্তু, বুঝছেন? দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, প্রস্থ মানে বি। এই অঙ্কের একটা জায়গাতে ভুল করে মানুষ, সেই জায়গাটা একটু খেয়াল করবেন প্লিজ, আমি দেখাই দিব। বইয়ের পৃষ্ঠার সংখ্যা, এই যে একটা জিনিস দেখেন, বইয়ের পৃষ্ঠার সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব, প্রতি পাতা, এক এক পাতা কাগজের পুরুত্ব হচ্ছে 0.1 মিলিমিটার। বলছে বইটির আয়তন কত? এখন আমাকে বলেন, বই তো আয়তাকার ঘনবস্তু, তাহলে আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা। এই উচ্চতাটা, বইয়ের ক্ষেত্রে পুরুত্বটাই হচ্ছে উচ্চতা। আমার কথা কি বুঝছেন? দেখেন আমাদের যে বইটা আছে, আমি একটু দেখাই আপনাকে। এই যে আমাদের যে বইটা আছে, দেখেন এই বইয়ের মনে করেন যে এই দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে 25 সেন্টিমিটার, এদিকে প্রস্থ দেওয়া আছে হচ্ছে আপনার 18 সেন্টিমিটার, আর এই পুরুত্ব এই যে এই বরাবর যে এটা না, এটা হলো বইয়ের পুরুত্ব, যেটাকে আমরা বলছি উচ্চতা, সি। তাহলে এই অঙ্কে এই পুরুত্ব, এখন এই পুরুত্বটা কেমনে তৈরি হয়েছে সবাই একটু তাকান। এই পুরুত্বটা কেমনে তৈরি হয়েছে দেখেন, এখানে কিন্তু অনেক পৃষ্ঠা আছে, খেয়াল করছেন? এই যে 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, এই প্রত্যেক পাতারও কিন্তু একটা পুরুত্ব আছে, খেয়াল করেন প্লিজ, একটু তাকান। এখানে কিন্তু অনেকে ভুল করে, এই প্রত্যেক পাতার কিন্তু একটা পুরুত্ব আছে, সেই পুরুত্বটা হচ্ছে 0.1 মিলিমিটার, মানে এই 0.1 মিলিমিটার একটা পাতার পুরুত্ব। এরকম এখানে 200 পাতা আছে, এরকম 200 পাতা আছে, এই যে দেখেন বলে দিচ্ছি 200 পাতা। তার মানে একটা পাতার পুরুত্ব যদি 0.1 মিলিমিটার হয়, তাহলে এই 200 পাতার পুরুত্ব কত হবে? আর ওই 200 পাতার পুরুত্ব মিলেই কিন্তু এই বইয়ের পুরুত্ব। আমার কথা কি বুঝছেন? ইয়েস, এই জায়গাটা অনেকে বোঝে না। তার মানে বইয়ের পুরুত্ব সি, বইয়ের পুরুত্ব সি ইজ ইকুয়াল টু, দেখেন এক পাতার পুরুত্ব যদি 0.1 মিলিমিটার হয়, তাহলে এই জায়গাতে অনেকে ভুল করে ফেলবে, বইয়ের পৃষ্ঠা আছে 200, পৃষ্ঠা ইজ ইকুয়াল টু 200, কিন্তু পৃষ্ঠা 200, এক পাতায় তো 2টা পৃষ্ঠা থাকে, এক পাতায় কিন্তু 2টা পৃষ্ঠা থাকে। এই যে দেখেন, পৃষ্ঠা মানে হচ্ছে যেগুলো আমরা গুনি, মনে করেন এই যে 161, এই যে 161 পৃষ্ঠা। হ্যাঁ, এরপরে কিন্তু এই পাতাতেই কিন্তু 162 পৃষ্ঠা। এই যে, তার মানে প্রতি পাতায় 2 পৃষ্ঠা। এই যে এই পাশে এক পৃষ্ঠা, এই পাশে 1 পৃষ্ঠা। তার মানে এই পাতার সংখ্যা, পৃষ্ঠার সংখ্যা যা হবে, পাতার সংখ্যা হবে তার অর্ধেক। এটা কিন্তু এই জায়গাতে অনেকে ভুল করে ফেলবে। হ্যাঁ, তার মানে পাতা হবে কত? পাতা হবে পৃষ্ঠা ডিভাইডেড বাই 2, কারণ প্রতি পৃষ্ঠায় 2 পাতা, বুঝছেন? সরি, প্রতি পাতায় 2 পৃষ্ঠা, তাহলে পাতা হবে পৃষ্ঠাকে 2 দিয়ে ভাগ করলে, তাহলে 200 ডিভাইডেড বাই 2 100, তার মানে 100 পাতা। তার মানে ওই বইয়ে 100 পাতা আছে।
হ্যাঁ, তাহলে বইয়ের পুরুত্ব, তাহলে এক পাতার পুরুত্ব, এই যে এদিকে তাকান, এদিকে তাকান, এই জায়গাটা অনেকে ভুল করে। হ্যাঁ, কি রে ভাই, পড়ো কে? হ্যাঁ, এই যে দেখেন, তাহলে এই এক পাতার পুরুত্ব, এই এক পাতায় কিন্তু 2 পৃষ্ঠা, এই যে এই পাশে 1 পৃষ্ঠা, এই পাশে 1 পৃষ্ঠা, তার মানে যত পৃষ্ঠা থাকবে পাতা থাকবে তার অর্ধেক, কারণ প্রতি পৃষ্ঠাতে, প্রতি পাতায় 2 পৃষ্ঠা, এই যে এক পাতাতে 2টা পৃষ্ঠা, তাহলে পৃষ্ঠা যদি 200 থাকে তাহলে এরকম পাতা থাকবে 100টা। আর এই পাতার একটা পুরুত্ব আছে না, এই যে একটা থিকনেস আছে না, ইয়েস, তাহলে 200 পৃষ্ঠা মানে 100, এরকম 100টা পাতা আছে, প্রত্যেক পাতার পুরুত্ব এরকম 100 পাতার পুরুত্ব মিলে কিন্তু এই পুরো পুরুত্বটা হয়েছে। হ্যাঁ, তাহলে এক পাতার পুরুত্বকে 200 পাতার সংখ্যা দিয়ে গুণ করলে বইয়ের মোট পুরুত্ব পাওয়া যাবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো যদি পৃষ্ঠার সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে পৃষ্ঠার সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে পাতার সংখ্যা বের করে নিতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বইয়ের এক পাতার পুরুত্ব 0.1 মিলি, যে এক প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার, তাহলে 100 পাতার পুরুত্ব কত হবে? 0.1 কে 100 দিয়ে গুণ, এটা কিন্তু মিলিমিটারে আসবে, মিলিমিটারে আসবে। কেন মিলিমিটারে আসবে? যেহেতু এই যে পুরুত্বটা মিলিমিটারে দেওয়া আছে, তার মানে 0.1 মিলিমিটার ইন্টু 100, এটা কত হবে? 0.1 কে 100 দিয়ে গুণ করলে 10 মিলিমিটার। একটু তাকাবেন, এখানে কিন্তু বুঝতে হবে 10 মিলিমিটার। হ্যাঁ, তাইলে বইয়ের পুরুত্ব আসছে 10 মিলিমিটার। এখন দেখেন, বইয়ের দৈর্ঘ্য আছে 25 সেন্টিমিটার, প্রস্থ আছে 18 সেন্টিমিটার, কিন্তু পুরুত্ব বা উচ্চতা, আমরা বলছি এই পুরুত্ব মানেই উচ্চতা, বইয়ের ক্ষেত্রে পুরুত্ব মানেই উচ্চতা, বুঝছেন? হ্যাঁ, তাহলে এখন এই যে বইয়ের পুরুত্ব আসছে 10 মিলিমিটার, এটা তো মিলিমিটারে রাখা যাবে না। কেন? আমি বলছিলাম দৈর্ঘ্য প্রস্থ, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা পুরুত্ব, এদের প্রত্যেকের একক সেম বানায় ফেলতে হবে। দেখেন, এখানে দৈর্ঘ্য আছে সেন্টিমিটার এককে, প্রস্থ আছে সেন্টিমিটার এককে, কিন্তু পুরুত্ব বা উচ্চতা আসছে মিলিমিটার এককে, তাহলে এই মিলিমিটারকে সেন্টিমিটার বানাতে হবে, এগুলো প্রথম কাজ। এবং অপশনগুলো দেখেন, ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তখন আমি বুঝে গেছি কি করতে হবে, আমাকে এই ঘন সেন্টিমিটার, মিলিমিটারকে সেন্টিমিটার বানাতে হবে। এখন আপনি যদি মিলিমিটার সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক না জানেন তাহলে কিন্তু বিপদ। 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার। যেমন 1 মিটার মানে 100 মিটার না, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, এটা যেমন জানেন, তেমনই সেন্টিমিটার সাথে মিলিমিটারের সম্পর্ক। 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিলিমিটার। আরো একটা জিনিস আপনারা জানেন, 1 মিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, এটাও জানেন। 1000 মিটার, 1000 মিলিমিটার, মিলিমিটার 1 মিটার ইজ ইকুয়াল টু 1000 মিলিমিটার। এই 3টা জিনিস আপনারা জানেন। তার মধ্যে এটা কম ব্যবহৃত হয়, কিন্তু আজকে লাগে গেল 1 মিলিমিটার, 1 মিটার না 1 মিলিমিটার, 1 মিলিমিটার ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তার মানে আমি যদি মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে চাই তাহলে আমাকে 10, এই যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এগুলো কি লিখতেছি আমি, মাথা নষ্ট হয়ে গেছে আমার। 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আর 1 মিটার আবার 1000 মিলিমিটার। এই হলো 3টা রিলেশন। তাহলে আমার আসে হচ্ছে মিলিমিটারে, আমাকে এখন কনভার্ট করতে হবে সেন্টিমিটারে। তাহলে মিলিমিটার, যেহেতু 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, হ্যাঁ, তাহলে আমাকে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে এই মিলিমিটারের মানকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাই আমরা এই 10 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে হবে 1 সেন্টিমিটার, বুঝছেন? তাহলে বইয়ের পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। এইবার আমরা বইয়ের কি বের করে ফেলবো? আয়তন। তাহলে অতএব বইয়ের আয়তন, বইয়ের আয়তন ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার। দেখেন 18 নামটা পড়েন, এই 18 5 18 90, এর শূন্য হাতে 9, 18 দিন 36 আর 9 45, তার মানে হচ্ছে 450। তাহলে আমাদের উত্তর হচ্ছে 450। এই যে সি নাম্বার অপশন ইজ রাইট। আমার কথা কি বুঝছেন? এই মিলিমিটার থেকে এই অঙ্ক আসলে কিন্তু ভাইয়া মাথায় রাখবেন, কাগজের পুরুত্ব কিন্তু এই মিলিমিটার এককেই থাকবে সব সময়, অলওয়েজ। সুতরাং মিলিমিটার থেকে সেন্টিমিটার বা মিটারে কনভার্সন না জানলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ওকে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনারা পারবেন। শুধু মাথায় রাখেন, এই পৃষ্ঠার সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে পাতার সংখ্যা বানাতে হবে কিন্তু, আর প্রত্যেক পাতার পুরুত্বকে পাতার সংখ্যা দিয়ে গুণ করলে বইয়ের পুরুত্ব বেরোবে। আলহামদুলিল্লাহ, এটা আমরা করাইছিলাম, এটা করাইছি, এটাও করাইছি। দেখেন, যদি একটি ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তবে ঘনকের আয়তন কত গুণ হবে? একটা ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে, তাইলে আমরা এখানে পূর্বে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য পরিবর্তনের পূর্বে, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য পরিবর্তনের পূর্বে আমি ধরে নিচ্ছি ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল বাহুর
দৈর্ঘ্য ছিল ইজ ইকুয়াল টু এ একক, তাহলে অতএব আয়তন কত ছিল? আয়তন ছিল এ কিউব ঘন একক, তাই কিনা? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য পরিবর্তনের পূর্বে। আর বাহুর দৈর্ঘ্য পরিবর্তনের পরে কি ঘটনা ঘটছে? বাহুর দৈর্ঘ্য কত গুণ করা হয়েছে? দ্বিগুণ। তাহলে বাহুর দৈর্ঘ্য আগে ছিল এ, তাহলে বর্তমান বাহুর দৈর্ঘ্য কত? বর্তমান বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই দ্বিগুণ হয়েছে। বর্তমান বাহুর দৈর্ঘ্য আগে যদি বাহুর দৈর্ঘ্য এ থাকে, এখন হবে এর দ্বিগুণ। এই এর দ্বিগুণ মানে কত? 2a। তাহলে বর্তমান আয়তন কত? বর্তমান আয়তন কত হবে? আয়তন মানে বাহু কিউব, বাহুর উপরে কিউব, কিন্তু বাহু ছিল আগে এ, তাই দিছি এ কিউব। তাহলে এখন তো বাহু 2a, তাহলে এখন আয়তন হবে এই 2a কিউব। তারপরে 2 এর হোল কিউব, কিন্তু আবার এরকম দেন না যে 2a কিউব। এই কিউবটা পুরো বাহুর উপর থাকবে, তা বাহুর পুরো বাহুর মানই তো 2a, তাহলে কিউবটা 2 এর উপরে থাকবে। হ্যাঁ, এই কিউবটা 2 এর উপর আছে আর এর উপর আছে, 2 এর কিউব করলে 8 হবে আর এর কিউব করলে a কিউব হবে। তার মানে বর্তমান আয়তন হচ্ছে 8a কিউব। এবার তাকান, এই 8 ইনটু এই a কিউব মানে কিন্তু পূর্বের আয়তন। এই যে পূর্বে আয়তন ছিল কি a কিউব না? ইয়েস, তার মানে এই a কিউব মানে হচ্ছে পূর্বের আয়তন। তার সাথে কত গুণ আছে? 8। তাহলে 8 ইনটু পূর্বের আয়তন, 8 ইনটু পূর্বের আয়তন। তার মানে বর্তমান যে আয়তন সেটা হচ্ছে পূর্বের আয়তনের কত গুণ? 8 গুণ। তার মানে আমার উত্তর হচ্ছে 8 গুণ। তাহলে ডি নাম্বার অপশন রাইট। আমার কথা কি বুঝছেন? আর যারা ভালো বুঝে তারা তো ভাই বুঝে গেছে যে আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে এ কিউব। তাকান, এ কয় গুণ হয়েছে? দেখেন এ ইজ ইকুয়াল টু কয় গুণ? 2 গুণ না? ইয়েস, তাহলে ভি ইকুয়াল টু জাস্ট এই এখানে খালি এই 2 বসাই দেন, এর উপরে 2 বসাই দেন, এই যে এর পরিবর্তে 2 বসাই দেন, তাহলে 2 কিউব মানে 8 গুণ হবে। ব্যাস শেষ। এই লাইন দেখে বুঝে গেছে, তাদের এত কিছু করা লাগবে না। এই লাইন দেখেই বুঝে গেছে যে আয়তন তো বাহুর কিউব, তাহলে বাহু যেহেতু 2 গুণ হয়েছে, তাহলে আয়তন এই 2 এর উপরে কিউব হয়ে 8 গুণ হয়ে যাবে। দেখেই উত্তর দিয়ে দিবে সে। ঠিক আছে, নেক্সট দেখেন, একটি ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে এর আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? শতকরা চ্যাপ্টার না করলে কিন্তু ভাই এগুলো বুঝবেন না। শতকরাতে আমি এগুলো খুব ভালো করে বোঝাইছি। সুতরাং 46 বিসিএস থেকে শতকরা মানে পাটিগণিতের কোশ্চেনগুলো সলভ করে ফেলবেন কিন্তু। হ্যাঁ, আমার জন্য বসে থাকেন না। আমি আবার কিন্তু রিকোয়েস্ট করছি 46 থেকে পাটিগণিত শেষ করবেন। আমি করাবো ঝামেলাটা মানে ক্লিয়ার হলে আমি তো অবশ্যই করাবো, টেনশন করেন না। কিন্তু আপনি বসে থাকার দরকার নাই, ক্লাস ওখানে যা আছে ওইগুলোই আবার করাবো। তো সুতরাং আপনি বসে থাকবেন কেন, তাই না? দেখেন, তাহলে একটা হচ্ছে পরিবর্তনের, আমি ধরে নিচ্ছি, দেখেন আমি ধরে একটি ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি ধরলাম যে দৈর্ঘ্য পূর্বে পরিবর্তনের পূর্বে আর একটা হচ্ছে পরিবর্তনের পরে, পরে ধরে নিচ্ছি দৈর্ঘ্য ছিল 10 একক, প্রস্থ ছিল 10 একক, উচ্চতা ছিল 10 একক। যেহেতু ঘনক দৈর্ঘ্য উচ্চতা সমান হবে, ধরে নিচ্ছি যে তিনটাই 10 ছিল। এখন বলবেন ভাই 10 কেন ধরলেন? যদি আমি 100 ধরতাম, 100 ধরলে ক্যালকুলেশনটা বড় আসতো, আমার ঝামেলা হতো। এই জন্য 10 ধরছি, সহজ করে ধরতেছি। আপনি 5 ধরলেও হবে, কিন্তু ক্যালকুলেশন জটিল হবে। 10 ধরলে ক্যালকুলেশনটা সহজ। হ্যাঁ, তাহলে আয়তন কত? তাহলে আয়তন এই যে আয়তন V1 ধরলাম। কেন V1? কারণ পরিবর্তিত আয়তনটাকে V2 ধরবো। ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে 1000 আয়তন হচ্ছে। তাহলে পূর্বের আয়তন 1000। এখন পরিবর্তিত দৈর্ঘ্যটা কত হবে আপনারাই বলেন। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 50% বাড়াইছে, তাহলে দৈর্ঘ্যও 50% বাড়াইছে, প্রস্থও 50% বাড়াইছে, উচ্চতাও 50% বাড়াইছে। এখন দৈর্ঘ্য আগে ছিল 10, তাহলে বর্তমান দৈর্ঘ্য কত হবে? আগের 10 যেটা ছিল সেটা তো থাকবেই, আরো এই যে 10 আছে না, এই 10-এর 50% বৃদ্ধি পাবে। মানে আগের 10-এর সাথে, আগের দৈর্ঘ্যের সাথে আগে যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যের 50% আরো যোগ হবে। তাহলে 10-এর 50% মানে তো 5। আমার কথা কি বুঝছেন? 50% মানে কি অর্ধেক না? তাহলে আগে ছিল 10, তাহলে 10-এর 50% মানে কত? 5। তাহলে বৃদ্ধি পাবে 5, তার মানে দৈর্ঘ্য হবে 15। একইভাবে প্রস্থও তো 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রস্থ হবে 15, উচ্চতা হবে 15। কারণ প্রত্যেকটা বাহুই কিন্তু আমি 10 ধরছিলাম। তাহলে 50% বৃদ্ধি পাওয়া মানে 10 তো থাকবেই, আরো এর সাথে অর্ধেক যোগ হবে। বুঝছেন? তাহলে এখন বর্তমান আয়তন কত হবে? বর্তমান আয়তন V2 ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, 15 কত? 225, তার সাথে আরো 15 গুণ। দেখেন 15 নামতা 5 15 75-এর 5 হাতে 7, 15 দুগুণে 30 আর 7 37 হাতে 3, 15 দিন 30 আর 3 33। তার মানে বর্তমান আয়তন হচ্ছে
3375, আর আগে আয়তন ছিল 1000। তাহলে আয়তন পরিবর্তন কত হয়েছে বলেন? আয়তনের পরিবর্তন লেখেন, আয়তনের পরিবর্তন কত? এই যে 3375 মাইনাস 1000, তার মানে হচ্ছে 2375। 2375, আমার কথা কি বুঝছেন? এটা হলো পরিবর্তন। এখন অঙ্কে চাইছে শতকরা পরিবর্তন, এদিকে তাকান। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ, আপনাদের মনে আছে শতকরা বের করতে হলে কি করতে হয়? কিসের শতকরা চাইছে? পরিবর্তনের শতকরা চাইছে, মানে আয়তন পরিবর্তনের শতকরা চাইছে। যার শতকরা নির্ণয় করতে বলে সেটা উপরে থাকে, যেহেতু পরিবর্তনের শতকরা বের করতে বলছে তাই এই পরিবর্তনটা উপরে থাকবে, মানে 2375। আর সব সময় যে কোনো কিছুর পরিবর্তন বের করতে হয় সবসময় পূর্বের অবস্থার সাপেক্ষে। তো যেহেতু এখানে আয়তনের পরিবর্তন বের করতেছি শতকরায়, তার মানে পূর্বের আয়তনের সাপেক্ষে, মানে এই 10,000-এর সাপেক্ষে, তাই এটা নিচে যাবে। যার সাপেক্ষে পরিবর্তন বের করতে সেটা নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ, ব্যাস। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এদিকে তাকান। 237.5 কে 10 দিয়ে ভাগ করলে জাস্ট এই এক ঘর আগে দশমিক চলে আসবে, তার মানে 237.5। এই যে 2375 কে 10 দিয়ে ভাগ করলে এদিক থেকে দশমিক এক ঘর আগে আসবে, এখানে কোনো কিছু নাই মানে দশমিক আছে মনে মনে, হ্যাঁ, সেই দশমিকটা এক ঘর আগে চলে আসবে। তাহলে উত্তর হচ্ছে 237.5%। খুবই সিম্পল, হ্যাঁ খুবই সিম্পল। এই তো আমি আপনাকে বিস্তারিত বুঝাইছি। শতকরা চ্যাপ্টার করলে এগুলো একদমই পানি পানি, ঠিক আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি একটু দেখাই দিচ্ছি। এত কিছু তো আপনি তো মনে মনে আপনি তো জানেনই, হ্যাঁ। দেখেন 100 ধরি নাই কেন? দৈর্ঘ্য 10 ধরছি, প্রস্থ 10 ধরছি, উচ্চতা 10 ধরছি, এটা হচ্ছে পূর্বে, পরিবর্তন করার পূর্বে। 10 ধরার কারণ হচ্ছে এই গুণফলটা যেন ছোট আসে। আমি যদি দৈর্ঘ্য 100 ধরতাম, প্রস্থ 100 ধরতাম, উচ্চতা 100 ধরতাম, অঙ্ক হইতো না? হয়তো, এটা তো বিরাট ক্যালকুলেশন আসতো, ঝামেলা হইতো ভাই, এই জন্য ধরি নাই 100, বুঝছেন? তাহলে দৈর্ঘ্য 10, প্রস্থ 10, উচ্চতা 10, এই যে, তাহলে আয়তন কত? 1000। একবারে এই লাইন থেকে শুরু করবেন আপনি, তাহলে পূর্বের আয়তন। এখন দৈর্ঘ্য 10% বাড়াইছে, সরি 50% বাড়াইছে, তাহলে আগে ছিল 10, এখন হবে 10 থাকবে, আর 10-এর 50% মানে 5, তাহলে 10-এর সাথে আরো 5 যোগ হয়ে 15, দৈর্ঘ্য 15। প্রত্যেক বাহু যেহেতু 50% বাড়াইছে, তাহলে প্রস্থ হবে 15, উচ্চতা হবে 15। এই তিনটা যুক্ত করে কত আসছিল? 3375। এটা পূর্বের আয়তন, এটা পরিবর্তিত আয়তন। তাহলে আয়তন পরিবর্তন হয়েছে কত? এই 3375 থেকে 1000 বাদ দেন, তাহলে পরিবর্তন হচ্ছে 2375। অঙ্কে চাইছে কি? শতকরা কত পরিবর্তন হয়েছে আয়তন। তাহলে কিসের শতকরা চাইছে? আয়তন পরিবর্তনের শতকরা। যার শতকরা বের করতে পারলে সেটা উপরে থাকে। যেহেতু আয়তন পরিবর্তনের শতকরা চাইছে, তাই আয়তনের পরিবর্তনটা উপরে থাকবে, কারণ পরিবর্তনের শতকরা চাইছে, এজন্য আয়তনের পরিবর্তনটা উপরে। আর নিচে কি? পূর্বের আয়তনের সাপেক্ষে, তার মানে 1000-এর সাপেক্ষে। সবসময় নির্ণয় করতে হয় সবসময় পূর্বের অবস্থার সাপেক্ষে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এটুক করতে তো ভাই বেশি সময় লাগবে না, খুবই সিম্পল। কিন্তু ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করতে হবে, না হলে তো ভাই বিপদ। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 18 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনককে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতটি ছোট ঘনক বানানো যাবে? ঘনক থেকে, হ্যাঁ, তার মানে আপনার কাছে একটা বড় ঘনক আছে, খেয়াল করেন, একটা বড় ঘনক আছে, সেই বড় ঘনককে কেটে কেটে আপনি ছোট ছোট ঘনক বানাবেন। আপনার কাছে যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, মানে বিরাট ঘনক। সেই ঘনকটা কেটে কেটে আপনি 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক বানাবেন, ছোট ঘনক বানাবেন। বলছে কতগুলো বানানো যাবে? আমি আপনাদেরকে কি বলছিলাম? বলছিলাম যে একটা বড় ঘনক কেটে কেটে যদি অনেকগুলো ছোট ঘনক বানান, অথবা অনেকগুলো ছোট ঘনককে গলায় যদি একটা বড় ঘনক বানান, তাহলে কিন্তু একটা জিনিস সেম থাকবে। এই বড় ঘনকের মোট আয়তন যা হবে, এই সবগুলো ছোট ঘনকের মোট আয়তন তাই হবে, মনে আছে? তাহলে ছোট ঘনক যতটি, এই যে ঘনকের সংখ্যা, দিকে তাকান, ঘনকের সংখ্যা ইজ ইকুয়াল টু বড় ঘনকের আয়তন ডিভাইডেড বাই একটি ছোট ঘনকের আয়তন। মনে আছে? খুবই ইম্পর্টেন্ট এটা। মানে এই বড় ঘনকের আয়তনকে একটা ছোট ঘনকের আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে যে এই বড় ঘনক থেকে এরকম কতগুলো ছোট ঘনক বের হবে, ঠিক আছে? ওকে, তাহলে বড় ঘনকের আয়তন, বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18, তাহলে ঘনকের আয়তন কি? বাহু কিউব, তাই না? এ কিউব, তাহলে এর মান কত? 18, তাহলে 18 কিউব। আর ছোট ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তার মানে ছোট ঘনকের প্রত্যেক বাহুর আয়তন হচ্ছে 3 কিউব। 18 কিউবকে কিউব করার দরকার নাই, 18 কিউবকে আপনি 18 গুণ 18 গুণ 18 লেখেন, সমস্যা নেই। আর 3-এর কিউব করার দরকার নাই, আপনি 3-এর কিউবকে 3 গুণ 3 গুণ 3 গুণ লেখেন। 3 দিয়ে এটা কাটলে 6, 3 দিয়ে এটা কাটলে 6, 3 দিয়ে এটা কাটলে 6, 3টা 6 গুণ, তাহলে 3টা 6 গুণ করেন, 3টা 6 গুণ মানে কি 6-এর কিউব না? আর 6-এর কিউব মানে 216, তার মানে এরকম 216টা ঘনক তৈরি করা যাবে। ওই একটা বড় ঘনক থেকে 216টা ঘনক তৈরি করা যাবে। হ্যাঁ, করা যাবে।
করা যাবে না কেন? ওইটা আগের যে অঙ্কটার কথা বলছিলাম আমি বুঝছি। বাহুর দৈর্ঘ্য 100 ধরে নেবেন, তাইলে 100 ধরলে পরেরটা 150 ধরতে হবে, কারণ 150% তো 50, আর আমি 10 ধরছি বলে তো 110-এর 50% 5, বুঝছেন? যাতে অঙ্কটা তাড়াতাড়ি হয়। দেখেন 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 5টি ঘনককে এখানে বানানটা ঠিক হবে, হ্যাঁ, ঘনককে একটির সাথে একটি মিশিয়ে পাশাপাশি রাখা হলে নতুন যে ঘনবস্তু তৈরি হয় তার আয়তন কত হবে? আমি একটু এটা ঠিক করে নিচ্ছি। কত হলো? 34 না? 34 কই গেল? আচ্ছা, এখানে যে কোশ্চেনটা আসছে সেটা হলো, দেখেন 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 5টা ঘনক, তার মানে আপনার কাছে ছোট ছোট 5টা ঘনক আছে, সেই 5টা ঘনককে পাশাপাশি বসাইছেন। হ্যাঁ, দেখেন আমি একটু দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। চিত্রটা দেখেন, তাহলে বুঝবেন যে আসলে অঙ্কটা এই প্রশ্নে কি বলছে। দেখেন এই যে এই একটা ঘনক, 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 এরকম 5টা ঘনক পাশাপাশি বসাইছে, মানে আপনার কাছে এরকম ছোট ছোট ঘনক আছে 5টা। এরকম 5টা ঘনক আপনি পাশাপাশি বসাই এরকম একটা নতুন একটা ঘনবস্তু তৈরি হয়েছে। এটা কিন্তু ঘনক হয়নি, আর ঘনবস্তু তৈরি হয়েছে। বলছে এই যে নতুন ঘনবস্তু তৈরি হলো, এর আয়তন কত? এখন আপনাকে যদি উত্তর করতে হয় তাহলে বুঝতে হবে এই ভাই এটা তো ঘনবস্তু হবে, 5টা ঘনককে যদি আমি পাশাপাশি বসাই তাহলে সেটাও তো একটা ঘনবস্তু হবে, তাই কিনা? তাহলে এর আয়তন কেমন হবে? ঘনবস্তুর আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখন আমার এর দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। দেখেন আমার কাছে যে ঘনকগুলো ছিল, 5টা ঘনক ছিল, সেই তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার। তার মানে এই যে এইটুক কিন্তু 5 সেন্টিমিটার, এই যে এইটুক কিন্তু 5 সেন্টিমিটার, প্রত্যেক বাহু 5 সেন্টিমিটার। তাহলে এরকম 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 5টা ঘনক যদি আমি পাশাপাশি রাখি, তাহলে এই আয়তাকার ঘনবস্তুর মানে দৈর্ঘ্য হবে 5 × 5 = 25 সেন্টিমিটার। এইটুক বুঝছেন কিনা বলেন? দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। আর প্রস্থ মানে এই যে এটা, তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যেহেতু 5 ছিল, তার মানে প্রস্থ কিন্তু 5ই আছে। উচ্চতা মানে কিন্তু এটা, এই উচ্চতাও কিন্তু 5 আছে। তার মানে 5টা ছোট ছোট ঘনক পাশাপাশি বসায় মিশায় যে নতুন ঘনবস্তু তৈরি হয়েছে তার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হয়ে গেছে, কিন্তু প্রস্থ এবং উচ্চতা কিন্তু 5ই আছে। এইটুকু বুঝছেন কিনা বলেন? প্রস্থ এবং উচ্চতা কিন্তু 5ই আছে। আমার কথা কি বুঝছেন? প্রস্থ উচ্চতা 5ই আছে। তার মানে 5টা ঘনককে পাশাপাশি বসায় নতুন যে আয়তাকার ঘনবস্তু হয়েছে তার দৈর্ঘ্য এ হচ্ছে 25, কিন্তু প্রস্থ কিন্তু 5, আবার উচ্চতাও কিন্তু 5। এইবার আয়তন তো ভাইয়া দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্যের জায়গায় বসবে 25, প্রস্থর জায়গায় বসবে 5, উচ্চতার জায়গায় 5, তাহলে এটা 25 আর 5 আর 5 হবে 25, আর এই 25 গুণ করলে 25 স্কোয়ার মানে 625, তাহলে আমাদের উত্তর হচ্ছে 625। ক্লিয়ার হচ্ছে কি ব্যাপারটা? আপনারা কি এটা বুঝছেন? আমি একটু পানির বিরতি নিচ্ছি, আমার অবস্থা খুবই খারাপ। পানিও তো আনি নাই রে আল্লাহ। এই এই অন্তর আমার একটু পানি দাও। হ্যাঁ 625, জি ঠিক আছে। নেক্সট আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, এই যে এই টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই টাইপের কোশ্চেন মাঝে মাঝেই আসে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে, নাহলে কিন্তু বিপদ আছে। থ্যাংক ইউ। ভালো পানি কখন এটাই করা? আচ্ছা যাও। দেখেন একটি চৌবাচ্চা মানে ওই যেগুলোতে পানির মানে দেখবেন যে বিল্ডিং এ পানি রাখার জন্য যে আধার থাকে না, ওইটাকে বলে চৌবাচ্চা, বুঝছেন? তো ওই চৌবাচ্চাগুলো কিন্তু দেখবেন যে
আয়তাকার ঘনবস্তু টাইপের, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। হ্যাঁ, আর ভিতরের যে জায়গাটা ফাঁকা জায়গা না, ওইটা হচ্ছে ওই চৌবাচ্চার আয়তন। হ্যাঁ, না না সমস্যা নেই, ক্লাস তো শেষ করা লাগবে। কালকে থাকবো আমি, পরশুদিন চলে যাবো। হ্যাঁ, পরশুদিন চলে যাবো। আপনাদের যেটুকু বাকি আছে এটুকু শেষ করে দিয়ে দিতে হবে। বিন্যাস সমাবেশের 2টা ক্লাস নিলে শেষ হবে, তো অন্তত বিন্যাস সমাবেশটা শেষ করে দিয়ে দিতে পারলে আমি বাসি। আমার অবস্থা এই বছর, আসলে এই বছর আমি খুব কষ্টে পার করলাম, আর অনেক খারাপ লাগতেছে। মানে একটার পর একটা লেগেই আছে। মাঝখানে আবার আমার ওয়াইফ অসুস্থ হয়ে হাসপাতালে থাকলো 10-15 দিন। কোনো কিছু ঠিকঠাক মতো হচ্ছে না। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য। আচ্ছা, এখন দেখেন এই চৌবাচ্চাটা হচ্ছে যেখানে পানি থাকে, এবং চৌবাচ্চাগুলো কিন্তু দেখবেন আয়তাকার ঘনবস্তু টাইপের হয়। দেখবেন চৌবাচ্চাগুলো এরকম। হ্যাঁ, দেখে আপনাদেরকে। দেখবেন ছাদের উপরে এরকম একটা আয়তাকার ঘনবস্তু টাইপের বস্তু থাকে, তাই না? এবং দেখবেন যে দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। হ্যাঁ, আর এর ভিতরে পানি থাকে। তো একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার। চৌবাচ্চার দৈর্ঘ্য মানে এ, মনোযোগ দেন প্লিজ, এটা খুবই ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এবং প্রস্থ 4 মিটার, প্রস্থ মানে বি, এটা হচ্ছে 4 মিটার। আর উচ্চতা হচ্ছে 3 মিটার, উচ্চতা হচ্ছে সি, এটা হচ্ছে 3 মিটার। আচ্ছা, এখন চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করতে হলে কত লিটার পানির প্রয়োজন হবে? মাথায় রাখবেন, কোনো একটা চৌবাচ্চা পূর্ণ করতে কত লিটার পানির প্রয়োজন হবে, এইটা বের করতে বললে আপনাকে ওই চৌবাচ্চার আয়তন বের করতে হবে আগে। এখন বলবেন ভাই আয়তনের সাথে পানি ধরার সম্পর্ক কি? এটা আমি একটু পরে বুঝাবো, সমস্যা নেই। মাথায় রাখবেন, যখনই আপনাকে বলবে কোনো চৌবাচ্চার পূর্ণ করতে কত লিটার পানির প্রয়োজন হবে, মানে পানি কতটুকু লাগবে, কত কেজি পানি লাগবে, কত লিটার পানি লাগবে, এরকম যাই বলুক, তখন আপনি কি করবেন? ওই চৌবাচ্চার আয়তন বের করবেন। আয়তন লাগবে সবসময়, তাহলে আমরা কি করবো? এই চৌবাচ্চার আয়তন বের করবো। তাহলে চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার আয়তন ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য মানে 5, আরে কি হলো এটা, দৈর্ঘ্য মানে 5, প্রস্থ মানে 4, উচ্চতা মানে 3। দেখেন 4 5 20, 3 20 60, তার মানে হলো 60 ঘনমিটার। দেখেন 60 ঘনমিটার। এই যে মিটার, এটাও মিটার, এটাও মিটার, এটাও মিটার, তাহলে এই যে 3টা মিটার, এটা মিটার, এটা মিটার, এটা মিটার, এখানে 3টা মিটার আছে। এই 3টা মিটার গুণ করলে হবে ঘনমিটার। তাহলে এই চৌবাচ্চার আয়তন হচ্ছে 60 ঘনমিটার। আয়তন ভি ইকুয়াল টু 60 ঘনমিটার। আজকে আপনাদেরকে আমি একটা দারুণ জিনিস শেখাবো, সেটা হচ্ছে পানির ঘনত্ব। সবাই এই জিনিসটা আপনি এখন থেকে মুখস্থ রাখবেন, কোথায় যে কাজে লাগবে জানেন না। হ্যাঁ, পানির ঘনত্ব কাজে লাগবে। পানির ঘনত্ব হচ্ছে, পানির ঘনত্ব ইজ ইকুয়াল টু 1000 কেজি পার কিউবিক মিটার। কেজি পার কিউবিক মিটার। পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার কিউবিক মিটার। এই পানির ঘনত্ব, এই ডাটাটা মনে রাখবেন প্লিজ, এই ডাটাটা মনে রাখবেন। পানির ঘনত্ব 1000 কেজি পার কিউবিক মিটার। এখন প্রশ্ন হচ্ছে পানির ঘনত্ব 1000 কেজি পার কিউবিক মিটার, এটা বলতে আসলে কি বোঝায়? এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে পানির ঘনত্ব 1000 কেজি পার কিউবিক মিটার বলতে আসলে কি বোঝায়, মানে এটা থেকে আমার মিনিং কি। মনে রাখবেন যে 1000 কেজি পার কিউবিক মিটার, এই কিউবিক মিটার, এই কিউবিক মিটার, এই যে মিটার কিউব, কিউবিক মিটার, ঘনমিটার। ঘনমিটার কিসের একক? আয়তনের একক। আয়তনের একক, এই যে দেখেন, এই যে ঘনমিটার আয়তনের একক। তার মানে হচ্ছে 1000 কেজি পার কিউবিক মিটার, মানে হলো প্রতি ঘনমিটারে 1000 কেজি পানি ধরবে। হ্যাঁ, তার মানে কোনো একটা জায়গার, এদিকে তাকান, কোনো একটা জায়গার আয়তন যদি 1 ঘনমিটার হয়, তাহলে সেই জায়গার মধ্যে 1000 কেজি পানি ধরবে। এইটাই হলো এর মিনিং। প্রতি ঘনমিটারে 1000 কেজি পানি ধরে, এটাই পানির আয়তন। পানির ঘনত্বের মিনিং হচ্ছে এটা। কোন জায়গার আয়তন যদি 1 ঘনমিটার হয়, তাহলে সেখানে 1000 কেজি পানি ধরবে। তার মানে আমরা একটা জিনিস শিখলাম যে 1 ঘনমিটারে পানি রাখা যায় 1000 কেজি। এইটুকু বুঝছেন কিনা বলেন? 1 ঘনমিটারে, 1 ঘনমিটার, হ্যাঁ 1000 কেজি পার কিউবিক মিটার। মানে কি জানেন? মানে মনে করেন যে আপনার বাড়িতে একটা চৌবাচ্চা আছে, যার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার। আচ্ছা, যার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, তার আয়তন কত? এই যে দেখেন, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার। তাহলে আয়তন কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 1 গুণ 1 গুণ 1 মানে 1, 3টা মিটার গুণ হলে কি? ঘনমিটার। তাহলে 1 ঘনমিটার মানে আসলে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো জায়গা। এমন হতে পারে এটা 1 না হয়, এটা যদি 2 হয়, তাহলে এদিকে হাফ হয়ে, মানে এই 3টার গুণফল যেন 1 হয়, সোজা কথা।
তাহলে 1 ঘনমিটার জায়গার মধ্যে 1000 কেজি পানি ধরে, এইটুক বুঝলেই হবে। 1 ঘনমিটার জায়গার মধ্যে কত কেজি পানি ধরে? 1000। এই জন্যই কিন্তু পানির ঘনত্ব 1000 কেজি পার কিউবিক মিটার। এটা যদি মাথায় রাখেন, 1000 কেজি পার কিউবিক মিটার, মানে প্রতি কিউবিক মিটারে বা প্রতি ঘনমিটারে 1000 কেজি পানি ধরে। ইয়েস, এটাই পানির ঘনত্ব। এই ডেটাটা মুখস্থ রাখবেন। তাহলে আমরা আজকে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে প্রতি ঘনমিটার জায়গার মধ্যে 1000 কেজি পানি ধরে। এইটা আমাদের, এটা মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে প্রতি ঘনমিটার, দেখেন যে কোনো জায়গা, প্রতি ঘনমিটার বা 1 ঘনমিটার জায়গায় জায়গায় 1 ঘনমিটার কিন্তু আয়তন, হ্যাঁ, জায়গায় 1000 কেজি পানি ধরে। ব্যাস, ওই যে বললাম না যে কোন একটা জায়গায় কত কেজি পানি ধরবে, সেই জিনিসটা বের করতে গেলে তার আয়তন লাগবে। কেন? কারণ ওই যে 1 ঘনমিটারের মধ্যে যে 1000 কেজি পানি ধরে, এটাকে রেফারেন্স ধরে আমরা সলভ করে ফেলবো। 1 ঘনমিটার, এটা কি আয়তন না? ইয়েস, 1 ঘনমিটার তো আয়তন, কোন একটা জায়গার আয়তন। তো 1 ঘনমিটার আয়তনের মধ্যে 1000 কেজি পানি ধরে। তাহলে এখন আমাকে বলেন, এখানে যে চৌবাচ্চার কথা বলছিল, সেই চৌবাচ্চার আয়তন কত? 60 ঘনমিটার। 60 ঘনমিটার। তাহলে আপনারাই আমাকে বলেন, 1 ঘনমিটারে যদি 1 ঘনমিটার, এই যে 1 ঘনমিটারে পানি ধরে কত? 1000 কেজি, তাই কিনা? তাহলে ওই চৌবাচ্চার আয়তন তো 60 ঘনমিটার। তাহলে 60 ঘনমিটারে পানি ধরবে কত? 1000 কেজিকে 60 দিয়ে গুণ করলে 60,000 কেজি। বুঝছেন? এবার 60,000 কেজি পানি ধরবে। ব্যাস, 60,000 কেজি পানি ধরবে। এবার বোঝা গেছে বিষয়টা? এই জন্য কিন্তু এই যে, তার মানে কত? 60,000 কেজি। আচ্ছা, আর একটা জিনিস, 1 কেজি পানির, 1 লিটার পানির ভর 1 কেজি, এটুক মাথায় রাখবেন। 1 লিটার পানির ভর ইজ ইকুয়াল টু 1 কেজি। ঠিক আছে? যেমন আপনি যে দোকান থেকে 1 লিটার পানি কিনবেন, ওই পানি এনে বাসায় এসে মাপেন, পানি, শুধু পানি, দেখবেন 1 কেজি হয়েছে। 1 লিটার পানির ভর, লিটারও কিন্তু আয়তনের একক। আবার বলছে, লিটারও কিন্তু আয়তনের একক, লিটার কিন্তু ভরের একক না। 1 লিটার পানি কেনেন না, 1 লিটার পানির ভর 1 কেজি। এখন 1 লিটার মধুর ভর কিন্তু 1 কেজি হবে না। 1 লিটার পানির বোতলে একটা মধু ভরে দেখেন তো, দেখবেন 3-4 কেজি হয়ে গেছে। কারণ মধুর ঘনত্ব বেশি, বুঝেন? কিন্তু মধুর ঘনত্ব বেশি, এই জন্য যার ঘনত্ব বেশি সে হলো অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণ জিনিস ধরবে। বুঝছেন? হ্যাঁ, তাহলে এই যে এই আমাদের পানির ঘনত্ব 1000 কেজি পার কিউবিক মিটার, মানে প্রতি ঘনমিটারে 1000 কেজি পানি ধরে। তাহলে আমি যদি ওই চৌবাচ্চার আয়তন জেনে যাই কত ঘনমিটার, তাহলে আমার তো একটা রেফারেন্স ডাটা আছে, কি? 1 ঘনমিটারে 1000। তাহলে এর আয়তন যদি জানা যায়, তাহলে 60 ঘনমিটারে কত হবে? এই জন্য কিন্তু আয়তন বের করতেছি। কোনো একটা জায়গার মধ্যে কতটুকু পানি ধরবে সেটা বের করতে গেলে আপনার প্রথম কাজ হচ্ছে ওই জায়গার আয়তন বের করা। বুঝছেন? কারণ ওই ভিতরের জায়গায় তো পানিটা দখল করতেছে, তো ওই ভিতরের জায়গার আয়তন যা হবে, পানির আয়তন তাই হবে না। বুঝছেন? লিটারে কত হবে? লিটার, এই যে কি বললাম, 1 লিটার পানির ভর হচ্ছে 1 কেজি, তাহলে 60,000 লিটার হবে। তাহলে আমাকে বলেন, 1 লিটার পানির ভর যদি 1 কেজি হয়, এই যে দেখেন 1 লিটার পানির ভর 1 কেজি, তাহলে আপনারা বলেন, তার মানে 1 কেজি পানি মানে 1 লিটার, তাহলে 60,000 কেজি পানি মানে 60,000 লিটার। যত কেজি তত লিটার, এত টেনশন করার দরকার নাই, যত কেজি তত লিটার। আমার কথা বুঝছেন? কেজিতে বললো 60,000, লিটারে বললো 60,000। লিটার হলো আয়তনের একক আর কেজি হলো ভরের একক। তাহলে আপনি বের করছেন 60,000 কেজি। বুঝছেন? 60,000 কেজি, তো 1 লিটার মানে 1000, 1 কেজি, তাহলে 60,000 লিটার মানেই তো 60,000 কেজি, তাহলে 60,000 কেজি মানে 60,000 লিটার। ক্লিয়ার? নেক্সট দেখেন, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 0.1 মিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তবে দৈর্ঘ্য 0.1 মিটার, প্রস্থও 0.1 মিটার, উচ্চতাও 0.1 মিটার, মানে তিনটাই 0.1, মানে এর মানও 0.1, বির মানও 0.1, সির মানও 0.1। ওই চৌবাচ্চা কত ঘনমিটার পানি ধরবে? ভাইয়া, ওই চৌবাচ্চায় কত ঘনমিটার পানি ধরবে? আমি আবার বলছি, ওই চৌবাচ্চার আয়তন যা, ওখানে পানি ধরবে তত ঘনমিটার। সহজ হিসাব। কারণ পানি তো ওই চৌবাচ্চার ভিতর থেকে পড়তেছে, তার মানে ওই চৌবাচ্চার ভিতরের আয়তন, আর কারণ ওই চৌবাচ্চার ভিতরের আয়তনটাই তো পানি দখল করবে, তাই না? পানি যায় দখল করবে কোন জায়গা? ওই চৌবাচ্চার ভিতরের আয়তনটা দখল করবে না? তবে চৌবাচ্চার ভিতরের আয়তন আর ওখানে যে পানি রাখবো তার আয়তন সমান হবে। কেন? কারণ যে পানিটা আমি ভিতরে দিচ্ছি সেই পানিটা তো ওই চৌবাচ্চার ভিতরের আয়তনটা কি দখল করতেছে, তাহলে ওই চৌবাচ্চার ভিতরের আয়তন যা, পানির আয়তন তো তাই। বুঝছেন? তার মানে ওই চৌবাচ্চায় কত ঘনমিটার পানি ধরবে, এর মানে বুঝে নিতে হবে ওই চৌবাচ্চার আয়তন বের করতে বলছে। তাহলে চৌবাচ্চার আয়তন কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 0.1, উচ্চতা কত? প্রস্থ 0.1, উচ্চতা কত? 0.1। পয়েন্টের গুণ করা শিখাইছি না?
প্রথম সংখ্যাগুলো গুণ করেন, 1 1 কে 1 1 1 কে 1, তাহলে 3টা 1 গুণ করলে 1 হয়। এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে মোট 3 ঘর। তার মানে এটা গুণ করে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেখানেও দশমিকের পরে মোট 3 ঘর পাবে। তার মধ্যে কেবল একটা ঘর পাইছি, তাহলে 3 ঘর হলে আরো 2টা শূন্য, সেটা সামনে দিব আর এখানে দশমিক বসাই দেবো, ব্যাস 0.001 ঘনমিটার। সি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, নেক্সট। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার এবং গভীরতা 40 সেন্টিমিটার হলে চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত লিটার? ধারণ ক্ষমতা কত লিটার মানে পানি ধারণ ক্ষমতা কত লিটার? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, যত লিটার তত কেজি, সোজা কথা। তাহলে দৈর্ঘ্য A ইজ ইকুয়াল টু 10 মিটার, B ইজ ইকুয়াল টু 5 মিটার, C ইজ ইকুয়াল টু 40 সেন্টিমিটার। খেয়াল করেন তো এইটা আছে মিটার এককে, এটা আছে মিটার এককে, তাহলে এটাকে তো সেন্টিমিটারে রাখা যাবে না, এটাকে আমার কি করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি জানি 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, তাই কি না? তাহলে মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে হলে 100 দিয়ে ভাগ, এই জন্য 40 মিটারকে 100 দিয়ে ভাগ করবো, এই শূন্য শূন্য কাটা। আচ্ছা দেখ 0.4, 10 4কে 10 দিয়ে ভাগ করলে 0.4 মিটার। ব্যাস, আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। অতএব আয়তন, পানির ধারণ ক্ষমতা কত লিটার? পানির মানে চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা বের করতে বলছে, মানে চৌবাচ্চার আয়তন বের করতে বলছে, বুঝতে হবে। চৌবাচ্চার ধারণ ক্ষমতা মানে চৌবাচ্চার আয়তন, মানে ভিতরে কতটুকু ধরবে পানি, ঠিক আছে? আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য আছে 10, প্রস্থ আছে 5, উচ্চতা আছে 0.4। এই পয়েন্ট তুলে দেন, পয়েন্ট তুলে দিলে নিচে 10, এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার, এটা দিয়ে যাবে হচ্ছে 2 বার, 10 দুগুণে 20, তাহলে 20 ঘনমিটার। তাহলে আয়তন হচ্ছে 20 ঘনমিটার। এখন আমরা একটু আগে পড়ে আসছি 1 ঘনমিটারে পানি আটে হচ্ছে 1000 কেজি। এইটা রেফারেন্স ডেটা মনে না থাকলে কিন্তু হবে না ভাইয়া। তাহলে 1 ঘনমিটারে আটে 1000 কেজি, তাহলে 20 ঘনমিটারে আটবে কত? 20 ঘনমিটারে আসবে 1000 গুণ 20 মানে 20000 কেজি। 20000 কেজি, 20000 কেজি মানে 20000 লিটার, বুঝছেন? 20000 কেজি মানে 20000 লিটার, এই যেটা সি নাম্বার অপশন ইজ রাইট। যত কেজি তত লিটার, যত কেজি পানি তত লিটার পানি, ব্যাস। কারণ 1 লিটার পানির ভর 1 কেজি। ওই একটু পানির বিরতি নিচ্ছি, হ্যাঁ। এই এই বাবা তুমি কি করছো? আরে তুমি ক্লাস করবা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ক্লাস করবা? হ্যাঁ, একটু কথা। হ্যাঁ আম্মাদ, যাও, আমি ক্লাস শেষ করে আসতেছি। নিয়ে যা, কিছু কর, ক্লাসে চলে আসছে। যা যা, আটকাই দে। আশা করি আপনারা বুঝছেন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 4 মিটার হলে চৌবাচ্চাটিতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? আচ্ছা, আমি আগেই বলছি ওর ভিতর কত লিটার পানি ধরবে, কত কেজি পানি ধরবে, যাই বলুক না কেন, তার ধারণ ক্ষমতা কত। তাহলে আপনাকে কি বের করতে হবে? তার আয়তন বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে তার আয়তন বের করতে হবে। এখন চৌবাচ্চার আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 4। দেখেন 4 দুগুণে 8, 3 আসছে 24, তার মানে 24 ঘনমিটার। 24 ঘনমিটার। আমরা সবাই জানি যে 1 ঘনমিটারে পানি ধরে 1000 কেজি। এটা কিন্তু আমাদের মুখস্থ, কারণ পানির মাথায় রাখবেন যে পানির ঘনত্ব 1000 কেজি পার কিউবিক মিটার, মানে প্রতি ঘনমিটারে 1000 কেজি পানি ধরে। এই জন্যই পানির ঘনত্ব 1000 কেজি পার কিউবিক মিটার, বুঝছেন? তাহলে 1 ঘনমিটার যদি 1000 কেজি ধরে, তাহলে 24 ঘনমিটারে কত ধরবে? 24 ঘনমিটারে 1000 গুণ 24, তার মানে 24000 কেজি। 24000 কেজি, আর 1 কেজি মানে হচ্ছে 1 লিটার, তার মানে 24000 কেজি মানে 24000 লিটার। তাহলে 24000 লিটার, এই যে বি নাম্বার অপশন রাইট, ঠিক আছে? 24000 লিটার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 15 মিটার দৈর্ঘ্য, 7 মিটার প্রস্থ এবং 5 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করতে কি পরিমাণ মাটি কাটতে হবে? আচ্ছা, কি পরিমাণ মাটি কাটতে হবে? আরে ভাইয়া, মাটি কেটে ওই জায়গাটা, এদিকে তাকান, কোন একটা জায়গা পুকুর খনন করলে পারে কি, এক জায়গা সমতল জায়গা ছিল, সেখান থেকে পুকুর খনন করা মানে কিন্তু ওখান থেকে মাটি তুলে নিয়ে আসা। তো মাটি যখন তুলে নিয়ে আসছেন, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে না? পুকুর মানে কি ফাঁকা জায়গা না? তাহলে ওখান থেকে যতটুকু মাটি তুলে নিয়ে আসছেন, সেই মাটিগুলা দিলেই কিন্তু ওই জায়গাটা পূরণ হয়ে যাবে।
ওই ফাঁকা জায়গা পূরণ হয়ে যাবে। তার মানে আপনি যতটুকু মাটি তুলে নিয়ে আসছেন আর ওই ফাঁকা জায়গার আয়তন সেম। কথা কি বুঝছেন? তার মানে ওই ফাঁকা জায়গার আয়তনই হচ্ছে যতটুকু মাটি তুলে নিয়ে আসা হয়েছে। এই জন্য ওই ফাঁকা জায়গার আয়তন বের করা মানেই ওখান থেকে কতটুকু মাটি কেটে নিয়ে আসা তার আয়তন বের করা। বুঝতে হবে, এগুলো কিন্তু না বুঝলে হবে না। কেন? কারণ একটা পুকুর তৈরি করতে গেলে ওখান থেকে যে মাটিগুলো আপনি তুলে নিয়ে আসবেন, ওই মাটিগুলো তুলে নিয়ে আসার ফলেই তো ফাঁকা হয়ে গেছে ওইখানে, তাই না? পুকুর হয়ে গেছে। যে মাটিগুলো তুলে নিয়ে আসছিলেন ওই মাটিগুলো দিলেই কিন্তু ওই ফাঁকা জায়গা পূরণ হয়ে যাবে। তাহলে ওই ফাঁকা জায়গার যে আয়তন, মানে পুকুরের যে আয়তন, ফাঁকা জায়গা মানেই তো পুকুর, তাহলে পুকুরের আয়তনটা দখল করতেছে কে? ওই কেটে ফেলা মাটিগুলা। তার মানে ওই কেটে ফেলা মাটিগুলোর আয়তন আর ওই ফাঁকা জায়গার আয়তন সেম। এই জন্যই তো মানে ওই কেটে ফেলা মাটিগুলোই তো ফাঁকা জায়গা দখল করেছিল। তাহলে ফাঁকা জায়গার আয়তন যা হবে, কেটে ফেলা মাটির আয়তন তাই হবে। তাই আমাদের আসলে ওই পুকুরের আয়তন বের করলেই ওখান থেকে কতটুকু মাটি ফেলে দিতে হবে সেটা বের হবে। ঠিক আছে? তাহলে যতটুকু মাটি ফেলে দিতে হবে বা মাটি কাটতে হবে ইজ ইকুয়াল টু পুকুরের আয়তন। সেটা আয়তন ভি ইকুয়াল টু কি? এই পুকুরও কিন্তু দেখবেন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে। আরে গভীরতা মানে উচ্চতা, বুঝছেন? পুকুরের কিন্তু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর গভীরতা আছে না? ইয়েস। এই যে ধরেন একটা পুকুর, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে বা নিচের দিকে আছে, গভীরতা আছে। ওই গভীরতা মানে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আয়তন ভি ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 7, উচ্চতা হচ্ছে 5। ব্যাস, এত ঘনমিটার। দেখেন 5 সাথে 5 সাথে 35। আচ্ছা সমস্যা নেই। 5 তাহলে 15 ইন্টু হচ্ছে 35। 15 নামটা পড়েন। 5 15 75, 5 হাতে 7, 3 15 45 এর 7 52, 525 ঘনমিটার আছে। 525 ঘনমিটার। ইয়েস, বি নাম্বার অপশন ইজ রাইট, 525 ঘনমিটার। খুবই সিম্পল। নেক্সট, একটি চৌবাচ্চার 8000 লিটার, একটি চৌবাচ্চার না, একটি চৌবাচ্চায় এখানে একটু কারেকশন আছে। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। 8000 একটি চৌবাচ্চায়। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। ঠিক আছে, একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। তার মানে কি? তার মানে ওখানে 8000 লিটার পানি ধরে। এবার কিন্তু বুঝতে হবে। জাস্ট দেখেন, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার, এটা দৈর্ঘ্য মানে এটা এর মান। প্রস্থ 1.25 মানে বির মান বলছে। তাহলে গভীরতা কত? গভীরতা মানে কিন্তু উচ্চতা, মানে সি কত এটা বের করতে বলছে। এখন দেখেন সবাই একটু বোঝেন, আমাদের দৈর্ঘ্য আছে মিটারে, প্রস্থ আছে মিটারে, গভীরতাও বের করতে হবে মিটারে। তার মানে আমাকে এই চৌবাচ্চার, এটা কিন্তু আয়তন 8000 লিটার ধারণ ক্ষমতা, এটা কিন্তু চৌবাচ্চার আয়তন, বুঝতে হবে। 8000 লিটার মানে 8000 কেজি, বুঝছেন? তো 1 ঘনমিটারে ধরে কয় কেজি? 1000 কেজি। তাহলে 8000 লিটার বা 8000 কেজি মানে বুঝতেই পারতেছেন 8 ঘনমিটার। আয়তন হচ্ছে 8 ঘনমিটার, বুঝছেন? দেখে বোঝা যাচ্ছে। কিন্তু আমরা কেমনে বের করবো আমি দেখাচ্ছি। দেখেন, যেহেতু দৈর্ঘ্য মিটারে আছে, প্রস্থ মিটারে আছে, গভীরতা মিটারে বের করতে হবে, সুতরাং এই যে আয়তন চৌবাচ্চার যে আয়তন, এই 8000 লিটার থেকে কিন্তু আয়তন বের করতে হবে। এতক্ষণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ছিল, আয়তন বের করছি। এবার আয়তন দেওয়া আছে, সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, উচ্চতা বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আয়তন ভি ইজ ইকুয়াল টু 8000 লিটার। এবার আমাকে বলেন 1000 লিটার পানি ধরে 1 ঘনমিটারে, তাই কিনা? আমার কথা কিন্তু বুঝেন। তার মানে 1000 লিটার পানি ধরে 1 ঘনমিটারে। তাহলে অতএব 1 লিটার পানি ধরে 1/1000 ঘনমিটারে। অতএব 8000 লিটার পানি ধরে 8000 ডিভাইডেড বাই 1000 ইজ ইকুয়াল টু 8 ঘনমিটারে। এই যে ওই জায়গার আয়তন হচ্ছে 8 ঘনমিটার। তার মানে এতক্ষণ দেখেন আমরা আয়তন বের করে, আয়তন মনে করেন 20 ঘনমিটার বের হয়েছিল, মনে আছে? 20 ঘনমিটার আয়তনকে 1000 দিয়ে গুণ করে বলছিলাম যে 20000 কেজি পানি ধরে। 20000 কেজি বা 20000 লিটার। এবার 8000 লিটার পানি ধরে, তাহলে এই 8000 লিটারকে এখন আমি 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করে তাহলে আমার কিসে বেরোবে? 8 ঘনমিটার বেরোবে। তাহলে আয়তন হচ্ছে 8 ঘনমিটার। এটা বুঝতে হবে কিন্তু। আয়তনটা ঘনমিটার নিতে হবে। কেন? কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো মিটারে আছে। তাহলে এটা লিটারে যা রাখা যাবে না, লিটার থেকে ঘনমিটারে ভাগ করতে হবে। তাহলে লিটার থেকে ঘনমিটারে কেমনে আসবে? 1000 দিয়ে ভাগ। কেন? ওই যে ঘনমিটার থেকে লিটারে যাওয়ার জন্য 1000 দিয়ে গুণ করছিলাম, তাহলে উল্টা প্রসেস। লিটার থেকে তাহলে ঘনমিটারে আসলে 1000 দিয়ে ভাগ, বুঝছেন? তাহলে এটা হচ্ছে আয়তন। এবার আয়তন মানে কি? আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই আয়তন দিয়ে আছে 8, হ্যাঁ, দৈর্ঘ্য দিয়ে আছে হচ্ছে 2.56, খেয়াল করেন। প্রস্থ দিয়ে আছে হচ্ছে 1.25, ভয় পাবেন না ফ্র্যাকশন দেখে। আর এই উচ্চতা বের করবো, সি, এটা রেখে দিলাম।
যেটা বের করবেন সেটা রাখেন, বাকিগুলো এই পাশে পার করেন। তাহলে এই পাশে 8 আছে, এই 2.56 এই পাশে ভাগ হবে, এই 1.25 এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু সি। এবার ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন, কাটাকাটি করতে হবে। দেখেন আমি দশমিক তুলে দিব, আমি একটু এই ক্যালকুলেশনটা আমি একটু পরের পেজে দেখাই, বা এখানে দেখাই, এখানে না, এখানে দেখাই, এখানে। তাহলে সি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, উপর হচ্ছে 8 ইন্টু, দেখেন এই 2, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর, তাই 2টা শূন্য, ইন্টু এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর, তাই 2টা শূন্য। আর এগুলো পয়েন্ট তুলে দিলে এটা হচ্ছে 256, হ্যাঁ, আর এটা হচ্ছে 125। এবার দেখেন 25 দিয়ে কাটা যায়, 25 দিয়ে যাবে হচ্ছে 5 বার, 5 25 125, এটা 25 দিয়ে যাবে 4 বার। এখন দেখেন এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 5 20 100, এই 4 দিয়ে এটা কাটা যায়, আমি দেখতেছি কারণ লাস্টে 56 আছে। 4 দিয়ে 25, 4 6 24, থাকলে 1, 1 এর পরে 6 16, 4 4 16, ঠিক আছে। এই 8 দিয়ে 8 8 64, ওকে ফাইন। এখন 20 দিয়ে এটা হচ্ছে 2 দিয়ে কাটেন, 2 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার, 2 দিয়ে এটা যাবে হচ্ছে 10 বার। আচ্ছা আবার 2 দিয়ে কাটেন, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, তাহলে 5 ডিভাইডেড বাই 2, 5 ডিভাইডেড বাই 2 মানে 2.5, মানে 2.5, তাহলে উত্তর হচ্ছে 2.5 মিটার। খুবই সিম্পল, হ্যাঁ, ক্যালকুলেশন যে খুব কঠিন ব্যাপারটা এমন না। এই যে 2.5, ঠিক আছে, বুঝছেন এটা 2.5, হ্যাঁ, সহজ না, খুবই সহজ। হ্যাঁ, দেখেন রহিম সাহেব গুলশানে বাস করেন। আচ্ছা, রহিম সাহেব গুলশানে বাস করেন, ভালো কথা। তিনি নতুন বাড়ি নির্মাণ করেছেন, সেটাও ভালো কথা। তিনি বাড়ির সিঁড়িঘরের পাশে একটি চৌবাচ্চা তৈরি করছেন, চৌবাচ্চা মানে যেখানে পানি থাকবে, এতে 19,200 লিটার পানি ধরে। তার মানে চৌবাচ্চার ধারণ ক্ষমতা হচ্ছে 19,200 লিটার। তার মানে এই যে 19,200 লিটার, এইখান থেকে আমরা চৌবাচ্চার আয়তন পাবো, বুঝতে পারবে? হ্যাঁ, চৌবাচ্চার আয়তন পাবো, ঠিক আছে। চৌবাচ্চাটির গভীরতা 2.56, গভীরতা মানে সি, গভীরতা মানে উচ্চতা, বুঝছেন, এবং প্রস্থ মানে বি, ওকে ফাইন। বলছে চৌবাচ্চাটি কত মিটার দৈর্ঘ্য তা বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে বলছে এই। তাহলে আপনারা আমাকে বলেন চৌবাচ্চার আয়তন ভি ইকুয়াল টু কত দিয়ে আছে, 19,200 কি লিটার। এই লিটার থেকে আমাকে ঘনমিটার করতে হবে, কেন? কারণ এই যে গভীরতা প্রস্থ এগুলো মিটারে দেওয়া আছে, দৈর্ঘ্যটাও মিটারে বের করছে, তার মানে এটা লিটারে রাখা যাবে না, ঘনমিটারে আনতে হবে। ঘনমিটারে আনতে হলে 1000 দিয়ে ভাগ, একটু আগে দেখালাম, 1000 দিয়ে ভাগ। হ্যাঁ, এই 2টা শূন্য ক্যান্সেল, তাহলে 192/10 থাকুক, এইভাবে থাকুক, 192/10 থাক না, আর কাটাকাটি দরকার নেই, ওইভাবে থাক। তাহলে আয়তন হচ্ছে 192/10। এখন আমরা জানি কি আয়তন ভি ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই আয়তনের মান হচ্ছে 192 ডিভাইডেড বাই 10, দৈর্ঘ্যর মান হচ্ছে 2. দৈর্ঘ্য বের করতে হবে, রেখে দেন, প্রস্থ 2.56, উচ্চতা দেওয়া আছে 2.5। ও না, দৈর্ঘ্য বের করতে হবে, গভীরতা, আচ্ছা সরি, সমস্যা হবে না, সবই গুণ আছে। গভীরতা, আচ্ছা প্রস্থ আছে 2.5, তাহলে বির মান 2.5, আর এটা দিয়েছে 2.56। এবার এইগুলো এই পাশে ভাগ করতে হবে, ব্যাস। তাহলে এ বের করবেন, এ রেখে দেন, দেখেন একটু তাকান, এই 192 উপর আছে থাক, 10 নিচে আছে থাকুক। এই যে এইগুলো সব এই পাশে এসে নিচে ভাগ হবে, এই যে এগুলো গুণ আছে, এই পাশে এসে 2.5 ভাগ হবে, ওই 2.56 ভাগ হবে। এবার ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন, দেখেন একটু দেখেন, 192 ইন্টু এই পয়েন্ট তুলে দেবো, হ্যাঁ, পয়েন্ট তুলে দিলে পরে 10, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য, এই পয়েন্ট তুলে দিব, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর, তাই 2টা শূন্য। এবার নিচে এই 10 আছে তো আগে থেকেই, আর এই পয়েন্ট তুলে দেওয়ার পর এটা 25 ইন্টু এটা হচ্ছে পয়েন্ট তুলে দেবে 256। দেখেন এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিচ্ছি, হ্যাঁ, এই শূন্য কেটে দিচ্ছি। আচ্ছা, এটা মানে এইভাবে কাটলে ভালো হতো, দেখেন, আচ্ছা এই শূন্য দিয়ে এই শূন্য কাটলে ভালো হতো। আর এই 25 দিয়ে এটা যাবে 4 বার, এই 4 দিয়ে এটা কাটার দেখি যায় কিনা, চেষ্টা করতে হবে। 4 6 24, থাকলো 1, 1 পরে 4 16, 4 4 16, ব্যাস। এবার 64 দিয়ে হয়তো এটা কাটা যায় সরাসরি, কিন্তু সরাসরি না পারলে একটু ছোট করে নেবেন, হ্যাঁ, ছোট করে নেন, দেখেন এটা 4 দিয়ে যায়, এটা 4 দিয়ে যায় কিনা। 4 দিয়ে 4 16 তে 64, 4 দিয়ে 4 4 16 থাকলো 3, 3 এর পরে 2 32, 4 8 32, এই 16 দিয়ে 48 3 বার, তাহলে 3 16 তে 48, আমরা 3 আসছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3, এর মান 3, তাহলে উত্তর হচ্ছে 3, কত 3, এ নাম্বার অপশন ইজ রাইট। এগুলা ক্যালকুলেশন ভয় পাবেন না, হ্যাঁ, ক্যালকুলেশন সহজই দেওয়া থাকবে, শুধু একটু সাহস করে করতে হবে, যেহেতু হাতে ক্যালকুলেটর থাকবে না, ভয় পেলে কিন্তু বিপদ, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আপনি কি বুঝতেছেন? আচ্ছা, এর সাথে সাথে আমাদের শেষ হলো হচ্ছে
আয়তাকার ঘনবস্তু এবং ঘনক শেষ হলো। আমি একটা অঙ্ক একটু করে ছেড়ে দিব, একটা অঙ্ক শুধু, সেটা হলো এখানে একটা ওয়াল, আচ্ছা একটা ওয়াল তৈরি করতেছে। হ্যাঁ, একটা ওয়াল দেখেন, একটা ওয়াল ঘরের ওয়াল বা বাইরে মনে করেন যে একটা প্রাচীর দিবে, সেই প্রাচীরের ওয়াল কিন্তু আয়তাকার ঘনবস্তু। দেখেন ওয়ালের কিন্তু দৈর্ঘ্য থাকে, প্রস্থ অল্প একটু হলে থাকে, তো দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, পুরুত্ব থাকে, গভীরতা বা পুরুত্ব বা উচ্চতা থাকে। এই ওয়ালও কিন্তু আয়তাকার ঘনবস্তু। দেখবেন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার দেখবেন পুরুত্ব আছে। এই ওয়ালটা, একটা ওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, 8 মিটার লং, 8 মিটার লং, খেয়াল করেন 8 মিটার লং একটা ওয়াল, 6 মিটার হাই, 6 মিটার হাই, 6 মিটার হচ্ছে উচ্চতা, এইচ হাই উচ্চতা, মানে উচ্চতা এখানে প্রস্থ। হ্যাঁ, এখানে উচ্চতাটাই কিন্তু প্রস্থ। আর হচ্ছে থিকনেস, ওটা থিকনেস হচ্ছে 22.5 সেন্টিমিটার, 22.5 সেন্টিমিটার থিকনেস, THICK, থিকনেস মানে পুরুত্ব, ওই দেয়ালের পুরুত্ব। মানে এটা দৈর্ঘ্য, এই হাইটা হলো প্রস্থ, আর এটা হচ্ছে পুরুত্ব। আমার কথা কি বুঝতেছেন? মনে করেন যে এটা একটা দেয়াল, খেয়াল করেন এটা একটা দেয়াল, এই যে এই দেয়াল না এরকম থাকে না, এটা দৈর্ঘ্য, এটা 8 মিটার, এটা এটা হলো হাই মানে প্রস্থ, আর পুরুত্ব মানে এই যে এইটুক, হ্যাঁ, এটা হলো 22.5 সেন্টিমিটার। বলছে যে এই দেয়ালটা তৈরি করতেছে যে ইট দিয়ে, সেই ইটের মেজারমেন্ট দিছে, সেই ইটের মেজারমেন্ট হচ্ছে 25 সেন্টিমিটার, 11.56 সেন্টিমিটার। দেখেন 25 সেন্টিমিটার ইন্টু 11.25 না কত, 11.25 ইন্টু 6 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। হ্যাঁ, এটাও সেন্টিমিটার। তার মানে যে ইট দিয়ে ওই দেয়ালটা তৈরি করা হচ্ছে, সেই ইটের মেজারমেন্ট এটা। বলছে কতগুলো ইট লাগবে ওই দেয়ালটা প্রস্তুত করতে হলে, কতগুলো ইট লাগবে। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? এখন আমাকে বলেন, ওই যে দেয়ালটা আমরা প্রস্তুত করতেছি, সেই দেয়ালটা প্রস্তুত করতে এই ইট ব্যবহার করছি, তাহলে ওখানে কতগুলো ইট লাগবে কেমনে পাবেন? ইটের সংখ্যা। যেমন ওই যে আমি কি বলছিলাম, যে একটা ঘনক, অনেক ছোট ছোট ঘনক মিলে যদি একটা বড় ঘনক বানান, সেক্ষেত্রে কতগুলো ঘনক লাগবে? বড় ঘনকের আয়তন ডিভাইড বাই একটা ছোট ঘনকের আয়তন, তাহলে ঘনকের সংখ্যা আসবে। একইভাবে এখানেও কি, তাহলে ইটের সংখ্যা, এই যে ইটের সংখ্যা n ইজ ইকুয়াল টু, আমি ইটের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করতেছি, বুঝছেন? ইটের সংখ্যা, এটা একটু নিজেরা তুলে নিন। ইটের সংখ্যা n ইকুয়াল টু দেয়ালের আয়তন ডিভাইডেড বাই একটি ইটের আয়তন। তাহলে তো এখানে দেয়ালের পুরো আয়তনকে একটা ইটের আয়তন দিয়ে ভাগ করলে এখানে কতগুলো ইট লাগবে সেটা বেরোবে না? ইয়েস, একটি ইটের আয়তন। ঠিক আছে, তাহলে দেয়ালের আয়তন, দেয়াল তো আয়তাকার ঘনবস্তু, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য 8 ইন্টু প্রস্থ 6 ইন্টু গভীরতা, থিকনেস, এই যে 22.5 সেন্টিমিটার। খেয়াল করেন 22.5 সেন্টিমিটার। এখন এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এই তিনটার একক সেম বানায় ফেলতে হবে। এখন দেখেন ইটের যে দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 11.25 সেন্টিমিটার, এটা আবার 6 সেন্টিমিটার। যেহেতু ইটের তিনটা মাত্রায় সেন্টিমিটারে আছে, তাই আমরা কি করবো জানেন, এই দেয়ালেরও এইগুলা সেন্টিমিটারে কনভার্ট করবো। কেন? যাতে একক সেম হলেই হলো, মিটারই বানাতে হবে এমন না। এগুলা তিনটাই সেন্টিমিটার বানালেন, এটা 3টা সেন্টিমিটার আছে, ঠিক আছে, তাই সেন্টিমিটার বানায় ফেলেন। দেখেন তাহলে দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটারের সাথে 100 গুণ করলে 8 মিটার, 8 মিটারের সাথে 100 গুণ করলে 800 সেন্টিমিটার। প্রস্থ 6 সেন্টিমিটার, তার সাথে 6 মিটার, তার সাথে 100 গুণ করলে 600 সেন্টিমিটার। পুরুত্ব হচ্ছে 22.5 সেন্টিমিটার, এটা তো 22.5 সেন্টিমিটারই আছে। ওকে, এবার দেখেন, এবার হচ্ছে একটি ইটের আয়তন, তাহলে ইটের দৈর্ঘ্য হচ্ছে 25, ইটের প্রস্থ হচ্ছে 11.25 ইন্টু ইটের উচ্চতা হচ্ছে 6। ঠিক আছে, এবার দেখেন, এইবার এই 6 দিয়ে এইটা যাবে হচ্ছে 100 বার। এবার দশমিক তুলে দেবো, এখানে দশমিকের পরে আছে 2 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর। একটা জিনিস খেয়াল করে দেখছেন, এটা হচ্ছে 22.5, এটা 11.25। দেখেন 11 দুগুণী 22, আর 0.25 কে 2 দিয়ে গুণ করলে 0.5, তার মানে এই 11.25 কে 2 দিয়ে গুণ করলে এটা হবে, তার মানে এটা দিয়ে এটা 2 বার যায়। না পারলে একটু দশমিক তুলে দিয়ে করবেন, সমস্যা নেই। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, এখন এই 25 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার, ব্যাস ক্যালকুলেশন শেষ। এবার দেখেন 4 দুগুণী 8, আর এসে 800, তাহলে 800 ইন্টু হচ্ছে 4 দুগুণী 8, 8 এর সাথে 8 গুণ করলে 64, আর 2টা শূন্য, 6400টা ইট লাগবে। 6400টা ইট লাগবে। বুঝতে পারছেন বিষয়টা? খুবই সিম্পল, কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু ব্যাংকে আসছে, মানে এটা অনেকবার আসছে এই কোশ্চেনটাই, 3 বার আসছে এই কোশ্চেনটা। হ্যাঁ, তো এখানে আমরা সমাপ্ত করবো আজকের ক্লাস। আমাদের আয়তাকার ঘনবস্তু এবং ঘনক শেষ হলো।
গোলক, অর্ধগোলক, আর হচ্ছে কোনক আর বেলন। হ্যাঁ, খুবই ছোট ছোট টপিক, এগুলো থেকে গেল। তো ঈদের আগে জ্যামিতি গ্রুপের ক্লাস এখানেই শেষ। হ্যাঁ, ঈদের পরে এসে হয়তো একটু টুকটাক ক্লাস নেওয়া লাগবে। আপনাদের জ্যামিতি ক্লাস কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, এখানে আর ক্লাস তেমন কিছু নাই। তবে হ্যাঁ, এই গ্রুপটা আমাদের অ্যালাইভ থাকবে, মানে জীবিত থাকবে। আমি যখনই কোনো নতুন নতুন কিছু পাবো, ব্যাংকের হোক বা যেখানে হোক, আমি সেইগুলা আপনাদেরকে এখানে এক্সট্রা করে ক্লাস দিয়ে সলভ করে দিব। ঠিক আছে, সেটা পরবর্তী কোর্সে হোক বা যখনই আমি সময় পাবো, সমস্যা নেই। এই গ্রুপটা কিন্তু অ্যালাইভ থাকবে। হ্যাঁ, আপনারা অ্যাক্টিভ থাকবেন, গ্রুপ থেকে বের হয়ে যান না। আর আমাদের আগামীকাল আমি বিন্যাস সমাবেশের উপর ক্লাস নিয়ে 2টা ক্লাস লাগবে, ক্লাস নিয়ে আমি আপাতত ঈদের আগে ক্লাস ক্লোজ করবো। ঠিক আছে, আমি অনেক অসুস্থ ছিলাম, পারিবারিক ঝামেলা, ওয়াইফ অসুস্থ হয়ে হসপিটালে সার্জারি লাগছে, 15 দিন থেকে 12 থেকে 13 দিন থেকে আসলো। তো সবকিছু মিলায়ে মানে একটু মেসাকার অবস্থার মধ্যে দিয়ে আমি সময় পার করতেছি। হ্যাঁ, মানে মানে এই বছরটা আমি মাঝখানে প্রচন্ড অসুস্থ হয়ে গেছিলাম, আপনারা সবাই জানেন। মানে আসলে কি যে বলবো, কি যে হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। পরে নিজে রিকভারি করছি, আর একজন অসুস্থ, মানে মানে কোনো কিছুতে আমি তালই ঠিক মতো করতে পারছি না। তো এই জায়গা থেকে আমি কমিটমেন্ট আমি 100% যেভাবে রক্ষা করে চলি সেটা রক্ষা করতে পারিনি, আমি নিজেই জানি। ঠিক আছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে আর মানে কিছু করার নাই। হ্যাঁ, তো এই জিনিসটা ক্ষমাসিন্ধ দৃষ্টিতে দেখবেন। আর সামনে যে কোর্সটা আসবে নতুন 48তম বিসিএস হোক বা 49তম বিসিএস হোক, সেখানে আমি একটু ভিন্নভাবে আগাবো। ভিন্নভাবে আগাবো বলতে মানে এত লাইভ ক্লাস নেওয়া আসলে মানে আমার জন্য খুব জুলুম হয়ে যায়। যারা করে তাদের সমস্যা নেই, সে তো রেকর্ড করতেছে বা যখন ইচ্ছা করতেছে, কিন্তু আমার জন্য খুব জুলুম হয়ে যায়। 250-300 ক্লাস নেওয়া আমার জন্য জুলুম হয়ে যায়। এই জন্য আমি সাইকেল আকারে কোর্স চালাবো। হ্যাঁ, মানে ধরেন সামনে কোর্সে আমি পাটিগণিত লাইভে দিব, বীজগণিত জ্যামিতি এই 47 থেকে দেখে নিতে হবে, মানে রেকর্ড ভাবে দেখতে হবে। পরবর্তীতে যখন কোর্স আসবে তখন বীজগণিত লাইভ করাবো, পাটিগণিত জ্যামিতি দেখে নিতে হবে রেকর্ড ভাবে। তারপরে কোর্সে জ্যামিতি লাইভ করাবো, পাটিগণিত বীজগণিত দেখে নিতে হবে। এইভাবে চলবে। ঠিক আছে, তাছাড়া আসলে আমি পারছি না, আমি একদম হাঁপায় উঠছি, কুলায় পারছি না। মানে আমার মানে যখন এত প্রেশার, মানুষের যখন এক্সপেকটেশন অনেক হয়ে যায়, মানে আমার প্রতি তো অনেকের অনেক এক্সপেকটেশন, আমি জানি আমার কাছে যারা কোর্স করে তাদের প্রত্যাশা অনেক বেশি। এখন কারো প্রত্যাশা যখন পূরণ করতে পারি না, এই প্রত্যাশার চাপ আমাকে মানসিকভাবে খুব কষ্ট দেয়। হ্যাঁ, তো এই জন্য আমাকে একটি স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হচ্ছে, এছাড়া কোনো উপায় ছিল না। তো আপনারা আমার পাশে আগেও ছিলেন, এখন তো আছেন, ভবিষ্যতেও থাকবেন আশা করছি। হ্যাঁ, তো এরপরে মানে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে মানে যতটুকু কমিটমেন্ট করলে রাখা যায় সেটুকুই করবো। হ্যাঁ, কমিটমেন্ট দিলাম কিন্তু রাখতে পারলাম না, তখন কষ্ট পায় অনেকে। যেমন আমি অনেক বলছিলাম যে আমি সব লাইভ ক্লাস নিব, কিন্তু আমি কিছু 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 ক্লাস রেকর্ড করতে হলো, পারলাম না। তো এখানে অনেকে কষ্ট পায়, তো এই কষ্ট যেন না পায় আগে থেকেই বলে নিব। ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি তো সবসময় দোয়া করি। আপনাদের কোনো ভালো সংবাদ হলে, ভালো চাকরি হলে আমার ভালো লাগে। আপনাদের সফলতা আমার কাছে মনে হয় যে আমারই সফলতা। ঠিক আছে, কেউ জানায় যখন যখন আমার চাকরি হয়েছে তখন আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি খুব এনজয় করি। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, শুভরাত্রি, ঈদ মোবারক।